তো দুজনের কথা থেকেই মনে হচ্ছে যে দুটো রাজনৈতিক দল এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। দুই পক্ষই আসলে কিন্তু জিততে চাইছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে নির্বাচন যখন সামনে থাকে তখন ইকুয়েশনস গুলো, যেরকম আপা বলছিলেন যে ইকুয়েশনস গুলো একরকমের হয়, যেটা আসলে আমরা যেটা করি অ্যাক্টিভিজম, তার সাথে আকাশ পাতাল তফাৎ। এখন আমরা যেহেতু নতুন বন্দোবস্তের কথা বলেছি বা শুনেছিলাম 15 মাস আগেও, সে কারণে আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল নাগরিক সমাজের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের নারী আন্দোলনের পক্ষ থেকে এই প্রত্যাশাটা তৈরি হয়েছিল, যে প্রত্যাশাটা আসলে জামাতে ইসলামের কাছে যেরকম তার চাইতে বেশি কিন্তু বিএনপির কাছেই ছিল। যে আমার পাশে যিনি বসে আছেন, আমি মনে করেছি, আমি ওনাকে এর আগেও বলেছি যে আমি খুবই মানে আগ্রহী হব আপনাকে দেখতে যে আপনি নমিনেশন পেয়েছেন, কিন্তু সেটা আমাদের জন্য একটা বেশ হতাশাজনক ব্যাপার ছিল যে আমরা গত 15 বছরে আওয়ামী লীগ যখন ভয়াবহ ধরনের নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে, তখন খুব অল্প কয়েকজন মানুষই কিন্তু বিএনপির কথা, কিংবা জামাতকে আমরা প্রায় দেখিই নাই, কিন্তু বিএনপির যে কয়েকজন মুখ বারে বারে এসে টেলিভিশন অ্যাটলিস্ট জানান দিয়েছেন যে ওনারা আছেন, তারা বেশিরভাগই নারী, কিন্তু তারা কেউই কিন্তু নমিনেশন পাননি। এটা আমাকে খুবই ব্যক্তিগতভাবে বলেন, একজন রাজনীতির পাঠক হিসেবে বলেন, একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও আমাকে এটা খুবই হতাশ করেছে। এবং আমার মনে হচ্ছে যে এই যে ত্যাগ এনারা করেছেন, নিশ্চয়ই প্রবল চাপ ছিল ওই সময়, কারণ আমরা যারা দু একটা টক শোতে হয়তো এসেছি ওই সময়ও আমরাই তো সেই চাপটা অনুভব করেছি, সুতরাং ওনাদের জন্য সেটা আরো অনেক কঠিন ছিল। তার মানে আসলে জনপ্রিয়তাটা মাপা হচ্ছে কি হিসেবে, এটা কিন্তু আমাদের কোনো সায়েন্টিফিক স্টাডি হয়েছে কিনা আমরা জানি না। আমরা জানি না যে হাবিব আপা ভোট পাবেন না, বা ওনার জনপ্রিয়তা নাই, বা ওনার যোগ্যতা নাই, এর কোনোটাই কিন্তু আমরা জানি না। কিন্তু কিসের বেসিসে এই জিনিসগুলো হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা নারীর রাজনৈতিক অধিকার ফোরামের পক্ষে বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে আমরা বসেছি এবং তাদের সাথে আমরা ইন্টারাকশন যেতে চেয়েছি, তাদেরকে বুঝাতে চেয়েছি যে কেন নারীদেরকে আসলে বেশি করে দিতে হবে নমিনেশন। সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে পার্টিসিপেশন পর্যন্ত তারা নারীকে অ্যালাউ করছেন, কিন্তু নেতৃত্বে তারা নারীকে এখনো রেডি না। এবং এটা ইটস নট, আই থিঙ্ক ইটস নট দ্য পার্টি ইটসেলফ, বাট হয়তো পার্টিতে যারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছেন তাদের সবাই রেডি না। ওকে, এন্ড কৌশল হিসেবে আপনি কিভাবে দেখছেন, যেমন জামাতের উদাহরণটাও যদি এখানে টানি, যে হিন্দুদের ভোট পাওয়ার জন্য আমরা যদি এভাবেও দেখি যে একজন হিন্দু প্রার্থীকে দেখলাম, তবে নারীদের ভোট পাওয়ার জন্য নারী প্রার্থীর প্রয়োজন হয় না আসলে? না, তাই সেটাই তো বোঝা যাচ্ছে যে অথচ ভোটারদের বেশিরভাগ অংশ নারী। এবং এই যে ধারণাটা, আমার ধারণা এই ধারণাটা ভুল প্রমাণিত হতে যাচ্ছে, এবং ওনারা দেখবেন যে আসলে নারীদেরকে, কিন্তু এটা খুব দুঃখজনক হবে যে যদি ওনারা ভোটের ফলাফলে গিয়ে দেখেন যে নারীরা ওনাদেরকে ভোট দেয় নাই। এবং এই কাজটা দুই বড় দলের জন্যই সত্যি, এবং এনসিপি বা আরো যারা আছে তাদের জন্যও সত্যি, আমরা কিন্তু তাকিয়ে আছি। আর আমি জাস্ট এই কথাটা বলবো যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় কোট আনকোট, যাদেরকে মাইনরিটি ভোট, এই সেম ঘটনা কিন্তু ইন্ডিয়াতেও প্রচুর, এটা নিয়ে অনেক একাডেমিক রিসার্চ আছে যে মুসলিম ভোটরা ভোট ব্যাংক বলে আসলে কিছু আছে কিনা, যেরকম বাংলাদেশের জন্য হিন্দু ভোট ব্যাংক বলে আসলে কিছু আছে কিনা। রিসেন্ট স্টাডিজ শো করে যে আসলে মুসলিম ভোট ব্যাংক বলেন ইন্ডিয়াতে, বা বিজেপির জয়ী হওয়ার ক্ষেত্রে, কিংবা বাংলাদেশে, সেই অর্থে আমি বলবো যে এটা অ্যাপ্লিকেবল হতে পারে, চিন্তার বিষয় আছে মনে করি যে এটা অনেক বেশি লোকালাইজড, এবং এই লোকালাইজড মানে এটা স্টেট লেভেলে বোঝা যায় না, এটা অনেক লোকালাইজড, এবং যে সমস্ত এলাকায় একদমই তাই মাইনরিটির এগেইনস্টে অনেক বেশি চাপ আছে, ভায়োলেন্স আছে, অনেক কন্ট্রোল আছে, সেখানে মাইনরিটিরা কিন্তু উল্টো দিকে ভোট দেয়। যারা তাদেরকে ভায়োলেন্স করে, যাদের থেকে তারা ভয় পায়, তাদেরকে ভোট দিতে পারে। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং এইটা যদি জামাতের রাজনীতির কৌশল হয় তাহলে দ্যাটস অ্যাকচুয়ালি স্যাড, মানে এটা যে কোনো পক্ষের ক্ষেত্রে। কারণ আমরা তো সারাক্ষণ ইন্ডিয়াতে যে হিন্দুত্ববাদ বা যেভাবে মৌলবাদ ওখানে নানাভাবে ওখানকার সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে, এবং ওখানে মানুষের কথা বলার স্পেস একটা ফ্যাসিবাদী ধরন তো ধারণ করেছে, তার বিরুদ্ধে কথা বলছি, তার বিরুদ্ধে গত 15 মাস ধরেই তো সবার কথা শুনছি, কিন্তু সেটা যদি আমরা ফলো করি সেটা খুবই অনাকাঙ্ক্ষিত হবে নিশ্চয়ই তাই।